এপিসোড 25-এর শুরুতেই দেখি নান তার মায়ের এসএমএস পাওয়ার পর তার সাথে দেখা করতে আসে, কিন্তু সেখানে আসার পর সে তার মাকে বসে থাকতে দেখে কিছুদিন আগের একটা ঘটনার কথা তার মনে পড়ে যায়। আমরা তো জানি নান এবং তার মায়ের সম্পর্ক একদমই ভালো না এবং এখন তার ছোট বোনকেও তার মা তলোয়ারবাজি শেখাচ্ছে, যেটা তাদের ইচ্ছার বিরুদ্ধে। তার ছোট বোন তো সিঙ্গার হতে চায়। তো এসব কিছু ভেবে এখন নান তার মায়ের কাছে যায়। তখন তার মা তাকে দেখতে পায় আর তাকে তার পাশে বসতে বলে আর তাকে জিজ্ঞাসা করে বাওয়ান নামে ছেলেটিকে সে চেনে কিনা। তখন নান তাকে বলে হ্যাঁ, সে আমার সহপাঠী এবং আমাদের দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক রয়েছে, যেটা একদমই বিচ্ছিন্ন হওয়ার মতো নয়। নান তার মাকে কোনো কথা বলার সুযোগই দেয় না আর সে নিজেই সবকিছু বলতে শুরু করে। সে তার মাকে বলে, তুমি কি এখনো আমার লাইফটা তোমার নিজের মতো করে চালাবে? এখনো কি আমি আমার ইচ্ছা মতো আমার লাইফে চলাফেরা করতে পারবো না? এটা শোনার পরে তার মা তাকে বলে বাওয়ান গতকাল বিকেলে তার একাডেমিতে গিয়েছিল, তার গা হাত পা কাঁপছিল, কিন্তু এরপরেও সে আমার সাথে তর্ক করছিল এবং আমার সাথে যুদ্ধ করতে চাইছিল। আমি যখন রেগে তার উপরে তলোয়ার চালাতে শুরু করলাম তখনই সে আমাকে একটা ভিডিও দেখায়। এটা বলে নানের মা তাকে সেই ভিডিওটা দেখায় যেখানে নান তার ভাঙা পা নিয়েই বাস্কেটবল খেলছিল। এটা নানকে দেখানোর পর এখন নানের মা তাকে বলে, তুমি ছোটবেলা থেকেই অনেক জেদি, ঠিক আমার মতো, কিন্তু তোমার আর আমার মধ্যে একটাই পার্থক্য, তুমি হাসতে পারো। আমি এটা দেখে অনেক খুশি যে তুমি এখনো হাল ছেড়ে দাওনি। আসলে আমার সিদ্ধান্তগুলো তোমাদের উপরে চাপিয়ে দেওয়া আমার একদমই উচিত হয়নি। আমি চাই এখন থেকে তুমি নিজের মতো করে চলো। এসব কিছু শুনে নান তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তার মা সেখান থেকে যাওয়ার সময় তাকে বলে, তোমার ছোট বোন এখনো অনেক ছোট, সে এখনো জানে না তার কি পছন্দ, সে কি করতে ভালোবাসে। তাই যতদিন না সে বড় হচ্ছে সে আমার সাথে তলোয়ারবাজি শিখবে। সে বড় হয়ে গেলে তার যেটা ভালো লাগবে সে ওটাই করবে, সেটা হোক তলোয়ারই কিংবা গান। এসব কিছু শুনে নান তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তার মা যাওয়ার সময় তাকে বলে, তুমি অনেকদিন ধরে তলোয়ারি প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছো, এখান থেকে আমার স্কুল বেশি দূরে নয়, তোমার ছোট বোনকে দেখে কিছু শিখো। এর মানে নানের মা আবারও তাকে তলোয়ারি চর্চা করার জন্য ডাকছিল। এটা শুনে নান তো আরো বেশি খুশি হয়ে যায়। তার মা সেখান থেকে চলে গেলে এবার নান সোজা বাওয়ানের কাছে যায়, কারণ তাদের এতদিনের সমস্যা শুধুমাত্র বাওয়ানের কারণেই আজকে সমাধান হয়ে গেল। কিন্তু নান বাওয়ানের সামনে গিয়ে এমন একটা ভাব নিচ্ছিল যেন বাওয়ান তার মায়ের কাছে গিয়ে অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে। সে বাওয়ানকে আসলে ভয় দেখাচ্ছিল আর বাওয়ানও ভয় পেয়ে বকবক করতে শুরু করে আর তাকে তার মায়ের কাছে যাওয়ার রিজন বলতে থাকে। বাওয়ান একাধারে কথা বলেই যাচ্ছিল, তখনই নান তার হাতে লাঠিটা ফেলে দেয় আর বাওয়ানকে হুট করেই কিস করে ফেলে আর তাকে থ্যাংক ইউ বলে। আশেপাশে সবার সামনে কিস করার জন্য সবাই তো তাদের দিকেই তাকিয়েছিল। পরের সিনে লেইকে দেখি তাকে যে কল করে ডেকে হেল্প চেয়েছিল সে তার কাছে যায়। সেখানে যাওয়ার পর সেই ছেলেটি লেইকে সেই 19 ফ্লোরের গেমিং এর ডিভাইসটি দেখায় আর সে লেইকে বলে, এটি একটি নতুন রিলিজ হওয়া গেম, এটা খেলার জন্য তাদেরকে সেই হেলমেটটি পরতে হবে। এটা শুনে লে তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ অলরেডি এই গেমের প্রচারণা শুরু হয়ে গিয়েছে। শহরের সবার ফোনে নোটিফিকেশন চলে গিয়েছে এবং মিস্টার ইয়ান এই গেমটি খেলার জন্য এবং ডিভাইসটি কেনার জন্য সবাইকে আহ্বান জানায় এবং সবাইকে এই গেমটা খেলার জন্য এমনভাবে ম্যানিপুলেট করে যেটা দেখে সবাই এই গেম খেলার জন্য আগ্রহী হয়ে ওঠে। এখন লেই সহ বাকি সবাই এক জায়গায় আলোচনা করার জন্য চলে আসে, কিন্তু সেখানে শুধুমাত্র চুনিও ছিল না। সেখানে লেই তাদেরকে বলে গেমটা প্রচার হয়ে গেছে অলরেডি আর 10 দিনের মধ্যে এটা পাবলিকও হয়ে যাবে। আমরা জানি না যে এই গেমটা খেলার পরে কত মানুষের জীবন রিস্কে পড়ে যাবে। তখন বাওয়ান তাকে বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত? আমরা যদি এখন কিছু করি তাহলে মিস্টার ইয়ান রেগে যাবে আর গেমের ভেতরে থাকা চুনমিং এবং বাকি সবাই বিপদে পড়বে। এটা শুনে সুফিন তাদের সবাইকে বলে, আঙ্কেল চুংমিং বাকি সবাইকে যখন বের করে আনবে তখন আমরা পুলিশের কাছে রিপোর্ট করব আর তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে। তখন নান তাদের সবাইকে বলে, যদি আঙ্কেল চুংমিং তাদের সবাইকে বের করে নিয়ে আসতে না পারে, যদি সে ব্যর্থ হয় তাহলে আমরা কি করব? আমাদের তাদেরকে বাঁচানো উচিত। সবকিছু শুনে লেই তাদেরকে বলে, তোমাদের কি মনে আছে আমরা যেদিন প্রথম মিস্টার ইয়ানের সাথে দেখা করতে চাই তখন তার টেবিলের উপরে তার সাথে একটি কম বয়সী মেয়ের ছবি রাখা ছিল। আমি একটি ভিডিও পেয়েছি, এটা বলে সে তাদেরকে ওই মেয়েটির ভিডিও দেখাতে শুরু করে। ভিডিওতে সেই কম বয়সী মেয়েটি একটি বিখ্যাত ভয়ঙ্কর বিল্ডিং এ গিয়েছিল, যেটার রহস্য সে সবার কাছে প্রকাশ করতে চায়।
যার কারণে সে নিজেই ক্যামেরা অন করে সেই বিল্ডিংটির ভেতরে যায়। এটা একটা 19তম ফ্লোরের বিল্ডিং ছিল। এটা শুনে তারা সবাই তো অবাক হয়ে যায়, কারণ সেই বিল্ডিংটি তাদের সেই কলেজের পাশের 19 ফ্লোর বিল্ডিংটি ছিল। কিছুদিন পরে সেই গেমটা রিলিজ হয়ে যায় এবং সেই গেমিংটা কেনার জন্য দোকানে অনেক ভিড় পড়ে যায়। তার মধ্যে চুনিও ছিল। চুনিও আবারও সেই গেমিংটা কিনে নিয়ে যায় এবং সেই গেমে প্রবেশ করে। আর সে দেখতে পায় সে প্রথম দিন যখন সেই হেলমেটটা পরার পরে যেই জায়গাতে গিয়েছিল সে আবারও ওই জায়গাতেই পৌঁছে গিয়েছে। চুনিওর এই জায়গা পছন্দ হচ্ছিল না দেখে সেই গেমিং এর ভেতর থেকে কেউ তাকে বলছিল তার যদি এই জায়গা পছন্দ না হয় তাহলে আরো অন্য জায়গা আছে যেগুলো সে বেছে নিতে পারে। এরপর চুনিওকে বিভিন্ন জায়গার নাম বলা হয়। তখন চুনিও তাকে বলে তার কাছে ছায়া পুতুল ভূতের বাড়ি আছে কিনা। তখন সেই গেমের ভেতর থেকে ক্যারেক্টারটি তাকে বলে তার কাছে এরকম কোনো জায়গা নেই। তখন চুনিও আবারও সেই গেমের ক্যারেক্টারকে বলে তোমার কাছে কি পরিত্যক্ত কোনো গ্রাম রয়েছে অথবা কোনো সার্কাসের মেলা। আসলে চুনিও এতদিন যেই জায়গাগুলোতে গেম খেলেছিল সে ওই জায়গাগুলোর নাম বলছিল, কিন্তু সেই গেমের ভেতর থেকে ক্যারেক্টারটি তাকে বলে এরকম কোনো জায়গা সেখানে নেই। তখন চুনিও সেই গেমের ভেতর থেকে বের হয়ে যায় আর সেই হেলমেটটি দেখতে থাকে আর ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব হতে পারে। পরের সিনে লেই সহ তাদের সবাইকে দেখি তিয়ানজিন কোম্পানিতে যেতে। সেখানে গিয়ে তারা মিস্টার ইয়ানের সাথে দেখা করে। এরপর লেই মিস্টার ইয়ানকে বলে আপনার মনে আছে আপনি আমাদেরকে একটা কথা বলেছিলেন যে আপনি এই গেমটা আবিষ্কার করেছেন একটি ভিন্ন এবং উত্তেজনাপূর্ণ দুনিয়া তৈরি করার জন্য, কিন্তু আসলে এটা সত্য নয় তাই না? আপনার উদ্দেশ্য আসলে ভিন্ন কিছু। এটা বলেই সে ওই ভিডিওটা তাকে দেখাতে শুরু করে। আসলে এই ভিডিওর বাচ্চা মেয়েটি মিস্টার ইয়ানের মেয়ে, তার নাম ছিল কিকি। কিকি আসলে প্রতিদিন রাতে লাইভ স্ট্রিম করত আর সে ওই বিল্ডিং এ গিয়েছিল। সে রাত্রেবেলা সেই 19 ফ্লোর বিল্ডিং এর ভেতরে গিয়ে লাইভ স্ট্রিম করছিল, যেটা লেই এখন মিস্টার ইয়ানকে দেখায়। এটা দেখে মিস্টার ইয়ান তাকে ভিডিওটা বন্ধ করতে বলে। এরপর আমরা মিস্টার ইয়ানের একটা অতীতের দৃশ্য দেখতে পাই। একদিন মাইক্রোটেক কোম্পানিতে কিকি লাইভ স্ট্রিম করছিল, ঠিক তখনই সেখানে তার বাবা আসে আর তাকে এটা বন্ধ করতে বলে। এরপর সে ভালোভাবে তার মেয়েকে বলে এখানকার কোনো ভিডিও বা ছবি সে তুলতে পারবে না, কারণ এখানকার সবকিছু খুবই গোপনীয়। এটা বলে মিস্টার ইয়ান যখন মিটিং এ যেতে চাইছিল তখন তার মেয়ে কিকি তাকে বলে সে রাত 9টায় লাইভ স্ট্রিম করে, যেটা খুবই আকর্ষণীয় এবং আজকে রাতে যে লাইভটা হবে সেটা তার বাবাকে দেখার জন্য অনুরোধ করে। তখন তার বাবা বলে সে ফ্রি থাকলে অবশ্যই তার লাইভ দেখবে, কিন্তু রাত্রেবেলা মিস্টার ইয়ান তার গেম পরীক্ষা করা নিয়ে বিজি ছিল। ঠিক তখনই তার ম্যানেজার তার কাছে আসে আর একটা ভিডিও দেখায়, যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সেদিন রাতে তার মেয়ে লাইভ করার জন্য সে বিল্ডিং এ গিয়েছিল এবং লোকদের উৎসাহতে এবং বিভিন্ন রকমের প্ররোচনায় সে ওই বিল্ডিং এর একদম কিনারায় উঠে যায় এবং লাইভে সবাইকে বলতে শুরু করে আসলে সে অনেক সাহসী এবং সে ওই বিল্ডিং এর একদম উঁচু জায়গায় উঠে যায়। এভাবে এক সময় সে ওই উঁচু জায়গা থেকে হঠাৎই নিচে পড়ে যায় এবং আহত হয়ে রক্ত বের হতে শুরু করে। তখনও ক্যামেরা অন ছিল এবং তার দিকেই ছিল, কিন্তু লাইভে থাকা মানুষগুলো বিভিন্ন রকমের কমেন্ট করছিল এবং তারা বিশ্বাস করতে চাইছিল না যে কি আসলে আহত হয়েছে। তারা সবাই কমেন্টে বলা বলি করছিল কি হয়তো অভিনয় করছে, এসব আসলে রক্ত নয়। এভাবে তারা বিভিন্ন রকমের আলোচনা এবং সমালোচনা করতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে কি অনেক কষ্ট করে কথা বলতে শুরু করে আর সে তাদের সবার কাছে হেল্প চায়, কিন্তু লাইভে থাকা কেউ তাকে হেল্প করে না আর সবাই হাসাহাসি করতে শুরু করে। আর এক পর্যায়ে কি মারা যায়, যার কারণে এখন মিস্টার ইয়ান ঠিক করে যাদের কারণে তার মেয়ে মারা গিয়েছে তাদেরকে সে শাস্তি দিবে। তখন লেই তাকে বলে এটা সম্পূর্ণই ভুল, কারণ সেই দিন বড়রা যারা এই লাইভ দেখছিল তারা সাথে সাথে পুলিশকে ফোন করে এবং অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত আপনার মেয়ের কাছে যাচ্ছিল, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে তারা আসতে পারছিল না। এরপরেও নার্স আর ডাক্তার গাড়ি থেকে নেমে দৌড়ে সে বিল্ডিং এর দিকে যাচ্ছিল। ঠিক তখনই একটা নার্স গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আমার একজন সহপাঠী আছে যে এই সবকিছুর সাক্ষী, সে নিজে সেই লাইভটা দেখে ওই 19 নম্বর ফ্লোরের বিল্ডিংটাতে গিয়েছিল আপনার মেয়েকে বাঁচানোর জন্য। তখনই মিস্টার ইয়ান লেইকে প্রশ্ন করে কিন্তু সে কি আমার মেয়েকে বাঁচালো? তখন লেই তাকে বলে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাকে বাঁচানো যায়নি, কিন্তু এরপরেও তারা সবাই অনেক চেষ্টা করেছে, তাদের সেরাটা দিয়েছে। এই পৃথিবীটা পুরোটাই হৃদয়হীন নয়, এখনো এখানে অনেক ভালো মানুষ রয়েছে, তাই দয়া করে তাদেরকে যেতে দিন। একটা দুর্ঘটনার কারণে সারা বিশ্বকে শাস্তি দিয়েন না। কিন্তু এরপরেও মিস্টার ইয়ান তাদের কথা শোনে না আর তার সিকিউরিটিকে ডাকে তাদেরকে বের করে দেওয়ার জন্য। এটা দেখে লেই আর
আর কিছু বলে না এবং সবাইকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। বাহিরে আসার পর বাওয়ান লেইকে জিজ্ঞাসা করে তাহলে আমরা এখন কি করব। তখন লেই তাদেরকে বলে আমাদের আর কিছুই করার নেই। কিন্তু নান তাদেরকে বলে চুনমিং আর তার বন্ধুদের বাঁচানোর জন্য তাদের আবারও গেমে যাওয়া উচিত, কিন্তু লেই এটাতে নিষেধ করে দেয়। এবার বাওয়ান নানের কথায় একমত দেয়, যার কারণে এবার সুবিনও তাদের সাথে ওই গেমে আবারও প্রবেশ করতে চায়। তাদের সবার একত্ব দেখে এবার লেইও তাদেরকে হ্যাঁ বলে দেয়। তারা সবাই মিলে এবার ঠিক করে তারা সবাই আবারও এই গেমে প্রবেশ করবে এবং তাদের বন্ধুদেরকে বাঁচিয়ে আনবে। পরের সিনে চুনিওকে দেখি, সে যখন বাড়িতে যায় তখন তার নানি তাকে একটা চিঠি ধরিয়ে দেয় আর তাকে বলে গতকাল লিন স্কুল থেকে তার জন্য খাবার পাঠায়, তার মধ্যে একটা চিঠিও ছিল। এই চিঠিতে যে হাতের লেখাটি রয়েছে সে লেখাটা তার বাবার সাথে মিলে যায়। চুনিও নানি তাকে বলে তাহলে কি তোমার বাবা এতদিন নিখোঁজ থেকে লিনকে পাঠিয়েছে আমাদের খবর নেওয়ার জন্য? চুনিও নানি তাকে বলে যাতে সে লিনকে প্রশ্ন করে এই বিষয়ে। তখন চুনিও তার নানিকে বোঝায় হয়তো লিনও এই ব্যাপারে কিছুই জানে না, খাবার আর চিঠিটা হয়তো ভুলবশত একসাথে চলে এসেছে। এরপর তার নানি তাকে ওই চিঠিটা খুলে দেখতে বলে, কিন্তু চুনিও ওই চিঠি খুলে দেখতে গিয়ে তার নানির সামনে আর পড়তে পারে না আর তার নানিকে বলে সবকিছু ঠিক আছে, এখন আমার দ্রুত কলেজে ফিরে যেতে হবে। এটা বলে সে ওখান থেকে দ্রুত চলে যেতে চাইছিল, কিন্তু তখন তার নানি তাকে থামতে বলে আর লিনের রান্না করা খাবার এনে তাকে দেয় এবং তাকে স্নেহ করে বলে যাই হয়ে যাক না কেন তার নানি শুধু তাকেই চায় এবং তাকে অনেক ভালোবাসে। এরপর চুনিও তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে এবং তার বাবার হাতের চিঠিটা তখন আমাদেরকে পড়ে শোনানো হয়। তার বাবা চুনিওকে লিখেছিল, চুনিও আমার তোমার সব কথা মনে আছে এবং তোমার মায়েরও। আমার আর তোমার মায়ের যখন প্রথম দেখা হয়েছিল তখন আমি তার হাসির প্রেমে পড়ে যাই। এরপরে আমাদের বিয়ে হয়। এরপর তুমি আমাদের জীবনে এলে। তোমার জন্মের দিনটা আমার মনে আছে, আমি তোমাকে খুশিতে জড়িয়ে ধরেছিলাম। তুমি প্রথমবারের মতো আমার বুড়ো আঙ্গুলটা শক্ত করে ধরেছিলে। এরপর যখন তুমি আমাকে প্রথমবারের মতো বাবা বলে ডেকেছিলে আমি অনেক কেঁদেছিলাম। আমার তোমাদের সব কথা মনে আছে, কিন্তু বাবা অনেক বোকা বাবা। তোমার বাবা তোমাদের অনেক ভালোবাসে কিন্তু ভালোবাসা প্রকাশ করতে জানে না। আমি সকালে তোমার মায়ের কাছে গিয়েছিলাম আর সব কথা খুলে বলেছি, কিন্তু এখন আর সে আমার কোনো কথাই শুনতে পায় না। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি এবং আমি আমার নিজের জীবনের অনেক সময়ও নষ্ট করে ফেলেছি শুধুমাত্র কাজের কারণে। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার বন্ধুদেরকে ফিরিয়ে আনবো এবং আমি অবশ্যই সফল হব, কারণ বাবা তোমার সাথে সব সময় থাকতে চায়। বাবা চায় তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিটের অনুষ্ঠানে তোমার সাথে থাকতে, এরপর তোমার জব, প্রেমে পড়া এবং বিয়ে পর্যন্ত তোমার সাথে চলতে চায়। বাবা চায় সব সময় তোমার পাশে থাকতে, কিন্তু তুমি চিন্তা করো না, যদি আমি সফল নাও হই তবুও তুমি হাল ছেড়ে দিবে না। তুমি সব সময় নিজেকে ভালো রাখবে, কারণ বাবা জানে তুমি সবচেয়ে সাহসী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে ভদ্র একটি মেয়ে এবং তুমি আমার প্রিয় মানুষ। এরপর চুনিও তার বাবার বানানো সেই খাবারটা বের করে খেতে শুরু করে। তখন সে দেখতে পায় ডাম্পলিং এর ভেতরে একটা কয়েন রয়েছে। তখন তার ছোটবেলার সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন তার বাবা আর মা মিলে ডাম্পলিং বানাচ্ছিল আর সে তার বাবাকে এই কয়েনটি দিয়েছিল। সেই দিনও তার বাবা ডাম্পলিং এর ভেতর ওই কয়েনটি দিয়ে রান্না করেছিল ঠিক এইভাবেই। সবকিছু ভেবে এখন চুনিও তার বাবাকে একেবারেই ক্ষমা করে দেয় আর সে মিস্টার নিয়ানকে কল করে। এরপর সে মিস্টার নিয়ানের কাছে যায়। তখন সে তাকে জানায় আরো কিছুদিন অপেক্ষা করলে চলতো না? তখন চুনিও বলে না, আমি আমার বাবাকে খুব দ্রুতই ফিরে পেতে চাই, তাই আমি তার কাছে যেতে চাই। মানে চুনিও সিদ্ধান্ত নিয়েছে যে সে ওই গেমে আবারও প্রবেশ করবে। মিস্টার নিয়ান এখন চুনিওকে ভেতরে নিয়ে যায়। ভেতরে যাওয়ার পর চুনিও সেখানে লেই সহ সবাইকে দেখে তো অবাক হয়ে যায়। তখন সে তাদের সবাইকে জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে। তখন লেই তাকে জানায় তারাও সেই গেমে আবারও যেতে চায়। এটা শুনে চুনিও তাদেরকে বলে সে আর কোনো রিস্ক নিতে চায় না, তাই সে চায় তারা যাতে ওই গেমে আর না যায়। কিন্তু তারা সবাই মিলে চুনিওকে কনফেস করেই ফেলে। তখন মিস্টার নিয়ান সেই চিপগুলো বের করে, কারণ এখন তিয়ানজিন কোম্পানি যে গেমের হেলমেটগুলো রিলিজ করেছে সেগুলো আসলে শুধুমাত্র ট্রায়ালের জন্য। মিস্টার নিয়ান সেই হেলমেটগুলোতে ওই চিপগুলো আবার লাগাচ্ছিল আর তাদেরকে বলছিল এখনো আসল খেলা শুরু হয়নি, আসল খেলা তো 9 দিন পর থেকে শুরু হবে। এই হেলমেটগুলোতে এখনো কোনো চিপ লাগানো হয়নি, সেই জন্য কেউ এখনো 19 নম্বর ফ্লোরের
গেমে প্রবেশ করতে পারেনি এখনো। এটা বলতে বলতে সে তাদের সবার হেলমেটটা ঠিক করে তাদের হাতে ধরিয়ে দেয় আর তাদেরকে শেষবারের মতো জিজ্ঞাসা করে তারা ওই গেমটা খেলতে চায় কিনা। তখন তারা সবাই তাকে হ্যাঁ বলে এবং প্রস্তুত হয়ে যায় গেমটিতে যাওয়ার জন্য। গেমটিতে যাওয়ার আগে মিস্টার নিয়ান তাদের সবাইকে বলে, তোমরা জেনে রাখো এই হেলমেটগুলো শুধুমাত্র তোমাদেরকে গেমে প্রবেশ করতে সাহায্য করবে এবং আমি বাইরে থেকে তোমাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তবে মনে রেখো, গেমটিতে প্রবেশ করার পরে তোমাদেরকে খুঁজে বের করতে হবে চূড়ান্ত স্থানের প্রবেশদ্বার। আমি তোমাদেরকে হেল্প করতে পারবো না ঠিকই, তবে আমি একটা সিস্টেম অ্যাড করেছি। যদি গেমের ভেতরে কিছু ঘটে তাহলে তোমরা দ্রুত মাথার পেছনের এই জায়গাটাতে চাপ দেবে, তাহলে তোমরা দ্রুত সেই গেম থেকে বেরিয়ে বাস্তব দুনিয়ায় চলে আসবে। এরপরে তারা সবাই হেলমেট পরে গেমে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর মিস্টার নিয়ান তাদের সবাইকে 19 ফ্লোরে প্রবেশ করায়। তারা সবাই আবারও নতুন করে সেই প্রথম ফ্লোরে প্রবেশ করে আর আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।